সম্মানিত দর্শক, আজকে অফিস থেকে আসার সময় আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছিলাম যে আমি একজন মানসিক সমস্যাগ্রস্ত একজন ব্যক্তি, যিনি কিনা সরকারি উচ্চপদস্থ একজন কর্মকর্তার সদ্য এলপিআর শেষ করছেন, মানে রিটায়ার্ডে গিয়ে মানে চাকরি শেষ করে রিটায়ার্ডে এখন আছেন বর্তমানে। তো ওনার সম্পূর্ণ বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তবে আমি যেহেতু একজন শুধু সার্টিফাইড মেন্টাল হেলথ কাউন্সিলর নই, আমি একজন জনস্বাস্থ্য পেশাজীবী এবং সমাজকর্মী, সুতরাং এবং শুধু ওই পেশাজীবীদের জন্যই নয়, যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন তাদের তিনটা বিষয় ছাড়া সবসময় ক্লায়েন্টের ব্যক্তিগত পরিচয় গোপন রাখতে হয়। এটাই প্রিন্সিপাল, এটাই নিয়ম। তো যাই হোক, উনি বাংলাদেশ সরকারের একজন উচ্চ পর্যায়ে, বলতে গেলে বাংলাদেশ সরকারের সেকেন্ড গ্রেডের একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন, রিটায়ার্ড করেছেন, যিনি কিনা যার হাতে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে এবং উনি নিজেও অনেক টাকা পেনশন পেয়েছেন। বর্তমানে একটা ওনার বাসাও আছে, ওনার সন্তান ছেলে একজন, মেয়ে দুজনই প্রতিষ্ঠিত এবং উনি রিটায়ার্ড আছেন, অর্থাৎ বাসায় আছেন, কোনো কাজে নিয়োজিত না উনি। ওনার স্ত্রী এবং ওনার মেয়ে এবং উনি তিনজন মিলেই ওনার যে বাসাটা সেখানে আছেন উনি। তো যাই হোক, উনি বেশ অনেক দিন ধরেই আমাকে উনি অনেক পছন্দ করছেন, আমার কথা শুনতে চান। তো যাই হোক, আজকে আমি অফিসেই যখন কাজ করছি, ঠিক সেই মুহূর্তে আমার সামনে বেশ অনেক যারা সেবা গ্রহণ করে আমার কাছ থেকে তারা দাঁড়িয়ে আছে। আমি আসলে সেবাই দিচ্ছিলাম, আমি কারো খেয়াল করছিলাম না যে আমার কাছে আসছে, তার কথাই শুনছি, তার সাথেই কথা বলছি। উনি পিছনে দাঁড়িয়েছিল, আমি এতটা খেয়াল করি নাই। তখন দেখলাম যে আস্তে আস্তে উনি আমার সামনে আসলো। তখন আমি আমি একটা সাইডে একটা কর্নারে বসতে দিলাম। আমি জানি ওনার বেশ মানসিক সমস্যা আছে, সুতরাং ওনাকে অন্যান্যদের যারা সেবা নিচ্ছে তাদেরকে বললাম, প্লিজ স্যারকে একটু পিছনের একদম সাইডের চেয়ারটা দেন। উনি সাইডের চেয়ারে বসলো। তো যাই হোক, উনি আমার কাছে ওনার যে সেবাটা আমি টোটালি বলতে চাচ্ছি না পুরো জিনিসটা, জাস্ট খালি মূল বিষয়টা বলতে চাচ্ছি। উনি ওনার ওয়াইফের পার্স থেকে ছোট্ট একটা কাগজের মানে অনেক শেডো নোট থাকে, সেই নোটটি একটা নিয়ে যায়। উনি আমাকে বলল যে এটা কি, আমি বুঝতে পারছি না, টাকা না অন্য কিছু। তো আমি বললাম যে স্যার, এটা তো আসলে টাকা নয়, এটা আমি বুঝিয়ে দিলাম। তখন বলল যে আমার তো এত টাকার প্রয়োজন, আমার কাছে এতটা টাকা নেই, কী করা। আমি বলছি, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার এই ব্যবস্থাটা আমি পুরোটাই করছি, কিন্তু আমার সামনে যেহেতু এতগুলি লোক, আমি তো এখানে যেতে পারছি না। আপনি যেখান থেকে সেবাটা গ্রহণ করবেন সেখানে যত টাকাই লাগুক, আপনার কাছে থাকুক অথবা না থাকুক, আমি সেটা হবে, কিন্তু এটার যে একটা টোকেন সেটা নিয়ে আসেন, এরপরে আমি মানি রিসিট করে আপনাকে দিচ্ছি। আপনি এটা নিয়ে চিন্তা করবেন, টেনশন করবেন না। তখন উনি গেল। তো যাওয়ার পরে আমি কাজ করছি আর এক ফাঁকে চিন্তা করছি উনি এখনও আসছে না কেন। উনি বেশ অনেকক্ষণ পরে, প্রায় 1.5 ঘন্টা পরে আসলেন। এসে বললেন যে আমার হাতে যে টাকা ছিল, অর্থাৎ উনি মনে করেছিল 500 টাকা লাগবে এই সার্ভিসটা, ওনার হাতে ছিল 400 টাকাও না, হয়তো 20-25 টাকা কম ছিল, এরকম 400 টাকা থেকে 100 টাকা কতটি 10 টাকা 5 টাকার নোট এরকম ছিল। তো উনি বলল যে হয়তো এখানে 300 টাকাই হয়ে গেছে। তখন উনি বলল যে আমার যে টাকা ছিল সেই টাকা দিয়েই আমার এই সেবাটা হয়ে গেছে, মানে সেবা তো বলে নেই, আমার কাজটা হয়ে গেছে। তো আমি বললাম যে স্যার, তাহলে আমি আপনার জন্য আর কি করতে পারি। তখন বললো না, আর কিছু না। তখন উনি বসে থাকলো, আমি সেবা দিচ্ছি, মাঝে মাঝে একটা কথা বলছি। ওনার ভিতর থেকে যে কষ্টটা, উনি যে কিছু বিষয়ে উনি ভয় পান, সেই ভয়ের বিষয়গুলো, এবং রুগীদের সাথে ওনাকে তো বলি নাই যে স্যার আপনি ওনার থেকে অনেক ভালো আছেন, সেটা বলি নাই। ওনাকে শুনিয়ে আমি আমার যে সামনে বেনিফিশিয়ারি যারা আসছিলেন তাদের সাথে আমি কাউন্সেলিং করেছি, ওনাকে শুনিয়ে কাউন্সেলিং করেছি যাতে উনি বুঝতে পারে যে এইসব মানসিকভাবে এইসব মানুষের কাছ থেকে আমি আরও অনেক ভালো আছি এই বিষয়টার জন্য। তো তখন আমার কাছে প্রায় 1 ঘন্টা উনি বসেছিল, একটা কর্নারে একটা চেয়ার দিয়েছিলাম, সেই চেয়ারে, আর অন্যান্য আরও 3-4টা চেয়ারে অন্যান্য মানুষ সেবা নিয়ে চলে গেল।
তখন কিছুটা ফ্রি হওয়ার পরে উনি বলতেছে যে, আমি বললাম যে স্যার আমি আপনাকে আর কী সেবা দিতে পারি, আমি তো আসলে আপনাকে কোনো সেবা দিতে পারলাম না। উনি তখন বলল, দেখুন আপনার কাছে আসলেই আমার ভালো লাগে, এবং আপনার কাছে যে বসে থেকে আমি এতগুলি কথা শুনলাম, রোগী মানে আপনি মানুষের সাথে কথা বললেন, এটাই আমার অনেক সন্তুষ্ট লাগে। এবং আপনি যে আমার সাথে কথা বলেন, আমার সাথে যে প্রত্যেকটা কথা আমি মনোযোগ দিয়ে শুনি, এবং আমার মনে, উনি এভাবেই কথাটা বলছিলেন যে আমার মনে হয় আমার শরীরে যেন এক ফোঁটা পানি এসে পড়ে, ঠান্ডা পানি এসে পড়ে, আমার অস্থির থাকে শরীরটা, সে অস্থির শরীরের মাঝে ঠান্ডা পানি এসে পড়ে, মানে এরকম সুন্দর করে এই কথাটা উনি বললেন। অর্থাৎ আমার কথা শোনাটাই ওনার মুখ্য উদ্দেশ্য, আর সেই কথা শোনার মাঝেই উনি শান্তি পায় এবং শান্তি ফিরে পায়। তো আমি আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, জানি না আমি তো আর ওনাকে আমরি কোনো কাউন্সেলিং করি নাই, বা আমি সেই যেতে পারি নাই। আমার চেম্বারে একদিন এসে ঘুরে গিয়েছে, উনি আমাকে ফোন করতে পারে নাই। উনি তো আসলে এমন বিপর্যস্ত পর্যায়ে চলে গিয়েছে, বুঝতেই পারছেন যে একটা কাগজের নোট নিয়ে বলছে যে এটা টাকা কিনা, সে বুঝতে পারছে না এখন এই মুহূর্তে, এবং ভালো করে হাঁটতেও পারছে না। সবসময় যেন একটা তার ভিতরে একটা অস্থিরতা কাজ করে, এবং সে সবসময় ভয় পাচ্ছে, অর্থাৎ অনেকটা সূচিবায়ু উনির ভিতরে আছে, এবং বদ্ধ করে উনি থাকতে পারে না। কিন্তু ইভেন উনি, আমি এতটা বলতেও চাচ্ছি না, তারপরে উনি প্লেনে উঠতে কিন্তু প্রচণ্ড ভয় পায়। তো এই বিষয়গুলি নিয়ে আপনাদেরকে মূল কথা হলো, উনি এমন একটা পর্যায়ে পজিশনের একজন লোক, যে কিনা বাংলাদেশ সরকারের এত বড় উচ্চ পর্যায়ে একটা চাকরি করেছিলেন, সেই ব্যক্তিটা আজকে মানসিক সমস্যার জন্য এখানে চলে এসেছেন। তো এখন ওনার কষ্ট লাগলেই আমার কাছে আসেন, আমার কথা শুনেই উনি শান্তি পান, এটাই ওনার মেইন উদ্দেশ্য হয়ে যায় আমার কাছে। তখন উনি বলল যে আপনার চেম্বারে এসে আপনার কথা শুনতে চাই, আমি আপনার কাছ থেকে অনেক কিছু শুনতে চাই আমার সম্পর্কে বা এটা। তখন আমি বললাম যে ঠিক আছে স্যার, এরকম তো আপনাদের কাছে কেন এই ভিডিওটা নিয়ে আসলাম, এই জন্য দুইটা বিষয়। একটা হলো, আমরা যখন কোনো চাকরি করার খাতিরে কোনো চেয়ারে বসি, তখন সেই চেয়ারটাকে দায়িত্ব মনে করি না, সেই চেয়ারটাকে ক্ষমতা মনে করি, যার জন্যই আমার অধস্তন উদস্তন এবং বেনিফিশিয়ারির সাথে ঝগড়া লেগে যায়। আমরা যদি দায়িত্ব মনে করতাম, তাহলে কখনোই কারোর সাথে আমরা দম্ভ অহংকার আসতো না। আর তৃতীয় কথা হলো, আপনি যত বড়ই হন না কেন, যত অর্থ সম্পত্তির মালিকই হন না কেন, মহান আল্লাহ তাআলা যদি আপনাকে সুখে রাখতে না চায়, শান্তিতে রাখতে না চায়, এবং আপনাকে কিভাবে পরীক্ষা করতে চায়, এটা যে ওনাকে আমি স্যার বলে সম্বোধন করি, কারণ উনি এত বড় পজিশনে ছিলেন, তো স্যারের যে এটার জন্য আমি বলবো ওনাকে সাজা দিচ্ছে তা আমি বলছি না, কিন্তু মহান আল্লাহ তাআলা কাকে কি করে, আল্লাহ হয়তো এটাই ওনার জন্য ভালো। এখন এটা আপনি হয়তো ভাবছেন না, আমি হয়তো ভাবছি না, কিন্তু আল্লাহ হয়তো ভাবছে, কী কারণে ভাবছে সেটা হয়তো জানি না। কিন্তু এই জন্যই বলছি, দুইটা কারণেই বলছি, যে আমরা কখনো এই যে ক্ষমতা, অহংকার, দম্ভ, এবং আমরা কোন পজিশন ভালো বলবো, সেটা আসলে আমরা কখনোই আমরা মানে মনের ইচ্ছার বাইরে গিয়ে আমরা কখনো কথা বলতে পারি না। আমরা বলতে পারি না যে আমি এটাই করব, সেটাই হব, এই হব, সেই হব, এসব বলার কোনো হয় না, এইসব সব কিছু মিনিংফুল। তো আজকে আরেকটা বিষয় ছিল, সেটা হলো মানসিক স্বাস্থ্যে যদি কোনো আপনার কমতি ঘটে, কোনো প্রবলেম মনে হয়, মানসিক চাপ আপনাকে এমনভাবে এক মানসিক রোগীতে পরিণত করতে পারে, যাতে করে আপনি স্বাভাবিক সুস্থতার কাজগুলো ব্যাঘাত করতে পারে। এমনকি আপনি একজন পরিপূর্ণ একজন মানসিক রোগী হওয়ার মাধ্যমে আপনি একজন শারীরিক অসুস্থ মানুষ হয়ে যেতে পারেন, ইভেন আপনি সুইসাইড পর্যন্ত করার প্রবণতা আপনার ভিতরে তৈরি হতে পারে। সুতরাং এই মানসিক অস্বস্তি, মানসিক চাপ, এই যে বিষয়গুলো, এগুলি হলো একজন কাউন্সিলরের কাজ। সে কিভাবে তাকে কানেক্টেড তৈরি করে দেবে, তার পূর্বের অবস্থা নিয়ে যাবে, এবং সে যে ডাইরেক্ট ওষুধ দেয় না, একজন কাউন্সিলর কী করে, কথার মাধ্যমে, তার যুক্তির মাধ্যমে তার ভিতরে ঢুকিয়ে দেওয়া, তার ব্রেনের ভিতর ঢুকিয়ে দেওয়া, সেটার মাধ্যমে সে আবার পূর্বের অবস্থা ফিরে আসে। সুতরাং আমাদের কাজই হলো সেটা। তো আমরা চাচ্ছি যে আপনারা কখনোই কাউন্সিলিং যাদের প্রয়োজন, সাইকিয়াট্রিক ডক্টর যাদের প্রয়োজন, সাইকোলজিস্ট যাদের প্রয়োজন, অবশ্যই অবহেলা করার কিছু নয়, এবং কাউন্সিলিং করা কোনো বিলাসিতা নয়, বরং এটা আমাদের প্রয়োজন। বিভিন্ন কারণে হতে পারে, আমারও হয়তো কাউন্সিলিং লাগতে পারে, কোনো একটা বিষয়ে আমি হয়তো বুঝতে পারছি না, আমার ব্রেন হয়তো সেটা কভার করছে না, আমার হয়তো লাগতে পারে, আমিও হয়তো নিতে পারি। সুতরাং এটা অবজ্ঞা, অবহেলা বা উপহাসের নয়, এবং এই মানসিক স্বাস্থ্য বলতেই আমরা পাগল বলতাম, সেই ধ্যান ধারণা থেকে বর্তমান যুগে আমাদের চলে আসতে হবে। আমাদের সুস্থ দ্বারায় জীবনকে অতিবাহিত করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেই
সেই মেসেজগুলি দেওয়ার জন্যই আজকের ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম মানসিক মেন্টাল হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার এবং পাবলিক হেলথ প্রফেশনাল মোহাম্মদ মাজারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।